ভালো একটা আলোচনার সূত্রপাত করেছেন। উনি যে সমস্ত জায়গায় ক্রিটিসিজম করেছেন সেই সমস্ত জায়গা আসলে ডিবেট হওয়া উচিত। অনেকগুলো বিষয় এসছে। প্রথম কথা হচ্ছে যে উনি বলছেন যে যেমন ধরেন এই রিলিজিয়াস সেন্টিমেন্টের বিষয়ে যেই ক্লজটা উঠিয়ে দেওয়ার বিষয়ে উনি বলেছেন যে এটা থাকা উচিত। এখন আমরা যারা গভর্নমেন্টে আসছি তাদের মতে যে এটা থাকা উচিত, কেননা সত্যিকার অর্থে বাংলাদেশে রিলিজিয়াস সেন্টিমেন্টের উপর করে অনেক রায়ট হয়েছে। মাইনরিটি ফেথের পিপলরা অনেক ভালনারেবল হয়ে যান এই সমস্ত ইয়ের কারণে। তো ফলে ওয়েস্টার্ন কনসেপ্টে এই ফ্রিডম অফ স্পিচের কনসেপ্টে এই রিলিজিয়াস সেন্টিমেন্টের এই বিষয়টা যায় না, কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন। আপনি যদি ফেসবুক যখন বাংলাদেশে পপুলার হয়েছে তারপরে থেকে যতগুলো রায়ট দেখবেন, যতগুলো ভায়োলেন্স দেখবেন, রিলিজিয়াস ভায়োলেন্স, প্রায় 90%-এর ক্ষেত্রে ফেসবুকের পোস্ট জড়িত। এবং এটা অন্যান্য দেশে হলে ফেসবুককেই সু করে দিত যে তুমি এগুলো মনিটর করো না কেন। ফেসবুকের তো সত্যিকার অর্থে আমরা যেই ধরনের দেশ, আমাদের তো ইকোনমিক অত বড় মাইট নাই যে তাকে আমি অ্যাকাউন্টেবল করব। এই জায়গাগুলো তো তারা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম আমি ইউজ করছি, গুগল একটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করছি, ওরা অ্যাকাউন্টেবিলিটির অনেক ঊর্ধ্বে। তো তাদেরকে তো ফলে এই লটা এটা নিয়ে আমার মনে হয় যে আরও অনেক বেশি ডিবেট হওয়া উচিত। খুব ভালো লাগলো যে উনি এই বিষয়টা নিয়ে টেনেছেন। তারপরে এসছে যে মিডিয়া কমিশন, আমি বললাম তো আপনারা সবাই পড়বেন এই কমিশনের, অনেক নির্মমভাবে পড়লে অনেক ভালো কিছু পাবেন। আমাদের মিডিয়া সেক্টরের হিস্ট্রি জানবেন, গত হাসিনার আমলে কীভাবে জোট চুরি করে অনেকে টিভি লাইসেন্স পেয়েছেন সেগুলো জানবেন। অনেক কিছু আছে, আপনাদের জন্য এটা দরকার। বাংলাদেশে আমরা যারা জার্নালিজম করি আমরা তো অন্যান্য অনেকের দুর্বলতা নিয়ে লিখি, অনেকের অনেক সমস্যা নিয়ে লিখি। আমাদের যে সমস্যাগুলো সেটা আমাদের আসলে দেখা উচিত। আমাদের যে সমস্যাটা অনেক পুরনো এবং সেটার বহুবিধ সব কারণ আছে, সেই কারণগুলো আমরা অনেকেই এই গভর্নমেন্টের সময় আমরা এই কারণগুলো খুঁজছি। আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে এই কারণগুলো খুঁজছি। যাক, মিডিয়া কমিশনে একটা বড় আসছে যে বিএসএস, বিটিভি এবং বেতারকে একীভূত করতে বলেছে। বাইরের এক্সপিরিয়েন্সটাও এরকম যে একটা বড় হোল্ডিং কোম্পানি, একটা ব্রডকাস্ট কোম্পানির আন্ডারে এগুলো তিনটাই থাকলো, কিন্তু ইস্যুটা তো এখানে বিএসএস, বিটিভি আর বেতারকে একীভূত করে আমি এটা কেন করতে চাচ্ছি, এটার এফিসিয়েন্সি বাড়ানো এবং এদেরকে পুরো ফ্রি করে দেওয়া উচিত। ফ্রি ইন এ সেন্স, যেমন বিএসএস এর যারা নিউজ দিবেন, বিএসএস এর নিউজ কোনোদিন কোনো ফ্রি হবে না, ফ্রি ফর এভরিওয়ান যারাই নিউজ দিবেন। সরকার তো চায় যে মানুষকে ভালোভাবে এডুকেট করতে, মানুষকে ভালোভাবে ইনফর্ম করতে। তো সে বিএসএস এর নিউজে আমি তো এমনি ওদের টাকা দিই, তো 10-15 টাকা আমি কেন ফ্রি নিব, এই বিএসএস এ পুরো। কিন্তু বিএসএস, বিটিভি এবং বেতারের একটা সমস্যা আছে, এটা হাসিনার আমলে গত 15 বছর ডাম্পিং গ্রাউন্ড ছিল। আমি ইউনিয়নের লিডার, আমার মেয়েটার কোনো কোথাও চাকরি হচ্ছে না, আমি ওইখানে ঢুকাই দিলাম। আমার ইউনিয়নের লিডার, আমার ছেলেটার কোথাও চাকরি হচ্ছে না, আমি তাকে ওইখানে করলাম। আমার মনে হয় এই সবাই মিলে এই দাবি তোলা উচিত যে কোনো হাইকোর্টের রিটায়ার্ড জাজের আন্ডারে দেখা উচিত যে গত 15 বছর ওইখানে কী ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কেননা জার্নালিজম তো সত্যিকার অর্থে একটা, যে জার্নালিজম জানে তার জন্য এই প্রফেশনটা। আমি এমন একটা লোককে একটা কি পজিশনে দিলাম, দেখা গেল যে ওই প্রতিষ্ঠান ও একটা ভালো রিপোর্ট করতে পারে না, সে একটা প্রাইম মিনিস্টারকে কভার করতে পারে না, একটা মন্ত্রীকে কভার করতে গিয়ে 30টা ভুল করে, আমি তাকে কেন নিব? এবং ট্যাক্স পেয়ারের, আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে। ইউনিয়ন লিডার, সে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সে তার ছেলে মেয়েকে ওইখানে ঢুকাইছে। এটা তো সত্যিকার অর্থে ইনভেস্টিগেট করা উচিত এবং নিয়মভাবে, এমন না যে তাকে আরবিটারিলি তার চাকরিটা খাওয়া উচিত। নিয়মতান্ত্রিকভাবে একটা হাইকোর্টের জাজের আন্ডারে এটা ইনভেস্টিগেট করা উচিত, কতজনকে এরকম দেওয়া হয়েছে।
এই বিষয়গুলো আসা উচিত, কারণ আমার আপনার ট্যাক্সের টাকায় আমরা কাউকে মানে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হতে দেওয়া উচিত না। আর বেতারটা সত্যিকার অর্থে বেতার এখন যেই টেকনোলজিতে আছে, অবসোলেট টেকনোলজি। আপনি যদি আমেরিকায় যান, বেতার যেই কাজটা ওরা 500 জনকে নিয়ে করছে, 500 ইঞ্জিনিয়ার বা 1000 লোকরে, সেই কাজটাই আমেরিকায় 20 জন করছে। এটা তো আনবিলিভেবল, যে টেকনোলজি যেই জায়গায় গিয়েছে, ঠিক না? এখন এই লোকগুলোকে তো আপনি বলতে পারেন না যে না আপনাদের চাকরির দরকার নাই, তো এখন তাকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ কীভাবে করব, সেই বিষয়টা আমার মনে হয় যে আমাদের যে মিনিস্ট্রি এটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবা উচিত। বেতারে সত্যিকার অর্থে আমাদের যে পরিমাণ বাইরে বেতারের যে কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে, এখন পডকাস্ট হচ্ছে, একটা বড় সাহিত্য নিয়ে 3 ঘন্টার পডকাস্ট, তার হয়তো বা আপনি আধা ঘন্টাটা আপনি ইয়েতে দিলেন কি জন্য, আপনি বেতারের নিউজে আনলেন বা একটা প্রোগ্রামে আনলেন, আর বাকিটা আপনি অনলাইনে দিয়ে দিলেন, ইউটিউবে দিলেন। তো বেতার তো এই কাজগুলো তো করতে হবে। আমি যে লোকগুলো আছে তাকে তো আমার ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। কত ওরা মানে জনবান্ধব অনেক, যে কাজটা প্রাইভেট টিভি করবে না, যে কাজটা প্রাইভেট নিউজ পেপার করবে না, সেই কাজগুলো তো তাদের করা উচিত। এই যে কালকে আপনি দেখেন শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী হলো, হ্যাঁ, উনি আমাদের খুব বড় একজন অ্যাসেট, আমাদের মানে ফোক সঙ্গীতের উনি একজন বড় একজন মানে বিশাল মাপের একজন ব্যক্তিত্ব। তো তাকে নিয়ে তো আমরা কেউ একটা লেখা লিখছি না। এই কাজগুলো বিদেশে যারা করে ওইখানেও আছে, এই কাজগুলো সরকারি মিডিয়াগুলো এই হাইলাইটগুলো করে। তার উপরে বেতার 2 ঘন্টার একটা প্রোগ্রাম, এটা অনলাইনে দিয়ে দিল, যার ইন্টারেস্ট আছে। না আপনি স্কটল্যান্ডে বসে একজন হয়তো বা শাহ আব্দুল করিমের সম্পর্কে একটু জানতে চাইলো, সিলেটি একজন স্কটল্যান্ডে বসে আছে, সে ওই পডকাস্টটা সে তার হোটেলে বসে আছে, তার রেস্টুরেন্টে বসে আছে, সে 2-3 ঘন্টা এটা শুনলো। তা আমাদের এই জিনিসগুলো তো দরকার। মানে মিডিয়া কমিশন যেটা ন্যাশনাল একটা ব্রডকাস্ট একটা আমি কোম্পানির মতো করতে বলছে, আমার মনে হয় এটা খারাপ কিছু না, বাট কারোর জন্য জব না যায়, কেউ যেন বলতে না হয় জব তাদেরই যাওয়া উচিত যারা সত্যিকার অর্থে জবটা মা বাবা চাচাদেরকে ধরে পেয়েছেন। এটা সরকারি চাকরি এমন না যে আপনি খালি নেপোটিজম করে করে আমি দিব। আমি নিজে নিয়েছি হচ্ছে উত্তরায় পূর্বাঞ্চলে প্লট, ছেলেকে দিলাম হচ্ছে সোনালী ব্যাংকের চাকরি, মেয়েকে দিলাম আমি ইয়েতে চাকরি, কি যেন বিএসএসে চাকরি। এগুলো তো হইতে পারে না। আপনি একটা সরকারি জিনিসপত্র কি আমি একটা বড় একটা লিডার হয়েছি তাই বলে আমি সব কিছু কি আমি এইভাবে আমি কি নেপোটিজম করে সব কিছু নিব নাকি? এই কাজটা আমাদের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া। আমি এটার সাথে একমত একদম। আপনি ওয়েস্টবোর্ড দিয়ে, এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভও দিতে হবে। যারা ওয়েস্টবোর্ড দিবেন তাদেরকে আমাদের 3000 টাকা করে দিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট রেট। আপনি ওয়েস্টবোর্ড দিবেন আবার এবং আরেকটা এই বিষয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে 2টা বিষয় আছে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা ওয়েস্টবোর্ড দিবেন, হ্যাঁ, তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে। আর হচ্ছে হলো যেই আমার মনে হয় এটা আমি নিজে এটা প্রস্তাব করছি, এটা আপনারাও ভাবতে পারেন, যারা টিভি দিবেন, যারা নিউজ পেপার দিবেন, যারা বড় অনলাইন দিবেন, তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা নেবেন কি জন্য লাইসেন্স দিবেন, তাদের 10 থেকে 20 কোটি টাকা, অনলাইনের জন্য 10 কোটি টাকা, নিউজ পেপারের জন্য 15 কোটি টাকা, টিভির জন্য 20 কোটি টাকা, এইটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে, যাতে তারা যখন সিক হয়ে যাবেন, যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না 6 মাস, ওই টাকা সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকার থেকে ওদের বেতন দিবে, ওই টাকা দিয়ে ওদের পেনশন দিবে। বাংলাদেশে আমরা নিউজ পেপারের লাইসেন্স, টিভির লাইসেন্স, অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি। এগুলো দরকার নাই। নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে, টিভি যারা করবেন টাকা থাকতে হবে, অনলাইন করতে হবে টাকা থাকতে, কারণ আপনি তো টাকা আপনার জার্নালিস্টকে আপনার বেতন দিতে হবে।
আপনি যদি বেতন না দিতে পারেন, আপনি বেতন না নাই, আপনি 3টা পত্রিকার মালিক, এটা তো হইতে পারে না। এবং যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম ওয়েজ, যেটা এই যে 35,000 টাকা যেটা মাইনুল বললো, আমি এটার সাথে 100% একমত। আপনারা যদি লাইনে দাঁড়ান, এটা নিয়ে যদি প্রোটেস্ট করেন, আমাকে ডাইকেন, আমিও আসবো। আর একটা হচ্ছে যে ইউনিয়নের কোনো লিডার এই পত্রিকার এডিটর হলে উনি স্বেচ্ছায় এটা ছেড়ে দিবেন, ইউনিয়নের লিডার থাকবেন না। এটা এত বড় ভয়ঙ্কর রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে যে এর ফলে আপনি একদিকে মালিক হচ্ছেন, আবার ওদিক দিয়ে আবার ইউনিয়ন হচ্ছেন, ফলে আপনার দ্বারা আমার আসলে কোনো লাভ হয় না। আপনি এডিটর হয়েছেন আপনার মেধার কারণে, আলহামদুলিল্লাহ, আপনি এডিটরশিপ নেন, আবার যখন আপনি এডিটরশিপ ছেড়ে দিবেন তখন আবার ইউনিয়নে আসেন। কিন্তু আপনি যদি ইউনিয়নের লিডার হন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি হন কি যেন এডিটর হন, তাহলে তো হইল না। কারণ একদিক দিয়ে আপনি ইউনিয়নের কথায় আওয়াজ তুলবেন যে আমাকে এদেরকে এটা দাও, আবার আপনি আবার মালিকের হয়ে আপনি নেগোসিয়েট, এটা কি হইল ভাই? এবং এইটার কারণ আপনি দেখেন গত 15 বছরে অনেক ইউনিয়ন লিডার অনেকগুলো পত্রিকার মালিক হয়েছে, অনেকগুলো, এবং এরা কোনো ধরনের জার্নালিস্টদের কোনো এই কি যেন রাইটের ব্যাপারে কোনোদিন সোচ্চার ছিলেন না, কোনো ধরনের সোচ্চার ছিলেন না। আমি নাম বলতে পারি, আমি নাম বললাম না, আমি তো মালিক, আমি আবার ইউনিয়নের লিডার, এটা কেমন? এটা অদ্ভুত না এই জিনিসটা? গার্মেন্টস, আপনি চিন্তা করেন, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যদি সে আবার মানে বিজিএমইর চিফ, আবার ওদিক দিয়ে আবার সে ইউনিয়নেরই চিফ, এটা হয় নাকি? এই জিনিসটা আমাদের চোখের সামনে বছরের পর বছর, দশকের পর দশক এটা হয়েছে। এটা খুবই অন্যায় একটা জিনিস, এই জিনিসটা থাকা উচিত না। আপনি যদি ইউনিয়নের লিডার হন, আপনি প্লিজ ওগুলো ছাড়তে হবে। আবার যদি আপনি এডিটর হন, আপনি ইউনিয়ন ছাড়তে হবে। ইউনিয়ন যারা খেটে খাওয়া জার্নালিস্ট, তারা এটার নেতৃত্ব দিবে, তারা আমাদের পেইনটা বুঝে, আপনার পেইনটা বুঝে। যে মালিক হয়ে যায় সে কখনো আপনার পেন বুঝে না, এবং এটা একদম অন্যায়, এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, আর আগে তো আর একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলের সাথেও আপনার সম্পর্ক, ইউনিয়ন থাকলে সেইভাবে সম্পর্ক থাকা উচিত কিনা এটাও দেখা উচিত। এফিলিয়েশন, আপনি এদের সাথে একে আপনি সাপোর্ট করছেন সেটা একটা, কিন্তু ডাইরেক্ট মেম্বার হওয়া, এটা আবার অনেক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। আমি জানি না এই বিষয়টা নিয়ে, আমি আমার পড়ালেখা নাই, বাট এটা নিয়ে আপনারাও ভাবতে পারেন। আরেকটা হচ্ছে যে অনেকে কমপ্লেন করেন যে প্রচুর সাংবাদিক হচ্ছে, অনেক ধরনের সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে তারা জার্নালিজম করছেন, তাদের জন্য নিউজ কালেকশন হচ্ছে না। সত্যিকার অর্থে এটা রেগুলেশনে আসা উচিত। আপনি ইউটিউবে সাংবাদিকতা করবেন, যেইটা করবেন, কিন্তু আপনার তো রেসপন্সিবল জার্নালিজম করতে হবে। একটা ছোট, আপনি মাইলস্টোনের কথা মনে আছে? মাইলস্টোনের যেদিন রাতের হলো, সেদিন রাতে কিছু ইউটিউবার ছড়িয়ে দিলেন যে 200টা ডেড বডি আছে, এই 200 ডেড বডি আর পাওয়া যাচ্ছে না। এতে কি হলো? পরের দিন আপনি দেখেন পুরো মাইলস্টোন উত্তপ্ত, সারা শহর উত্তপ্ত, হাজার হাজার মানুষ নেমে গেছে, 200টা ডেড বডি কই? এটা কারা করেছে? কিছু কিছু ইউটিউবাররা, কিছু কিছু ওই যে যাদের জার্নালিজমের কোনো ট্রেনিং নাই, তারা এই কাজটা করেছে। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত, কারণ আপনার কারণে, আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের কারণে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, একটা জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যেত, একটা মাইনরিটি ফেইথের লোক একটা ভয়ঙ্কর বিপদে পড়ে ফেলতে পারেন। এই জার্নালিজম সত্যিকার অর্থে, যারা ভাবেন যে এটা ইজি করা, কিন্তু এটার প্রতিটা শব্দর দাম আছে। একটা শব্দ দিয়ে একটা ওয়ার হয়ে যায়। আপনার একটা শব্দ আপনি জানতে হবে যে এই শব্দটা এই ইউজ করলে একটা ওয়ার হয়ে যায়, একটা শব্দ দিয়ে আর একটা লোকের অধিকারটা কেড়ে নেওয়া হয়। আমরা ওয়েলকাম জানাই, পুরো বাংলাদেশের সবাই ইউটিউব করেন, ভালো কথা, বাট আপনি যদি নিউজ করতে আসেন, আপনার মিনিমাম ট্রেন না, আপনার একটা সার্টিফিকেশন নিতে হবে, আপনার এক ধরনের আদারওয়াইজ এই লোকগুলোকে,
এই সার্টিফিকেশন বা তার যদি এই এই ধরনের কোনো যদি রেগুলেটরি বডির কাছ থেকে কোনো যদি তার লাইসেন্সিং এগুলো না থাকে, তাকে বড় কোনো ইভেন্ট করতে দেওয়া উচিত না। বড় ইভেন্টে শুধুমাত্র যারা ভালো, শুধুমাত্র যারা নিউজ পেপার, টিভি এবং অনলাইন যারা আছেন তারা, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিটিজেন জার্নালিস্ট, সরি, আপনার জন্য আপনি এটা ইদার আপনি এইখান থেকে একটা কোনো রেগুলেটরি বডির থেকে বা কারো কাছ থেকে আপনার ট্রেনিং বা পিআইবির থেকে আপনার একটা ট্রেনিং আছে, আপনি ট্রেনিং নিলেন আপনার জার্নালিজম, তাইলে আপনাকে আমরা এইখানে অ্যালাউ করা উচিত। আদারওয়াইজ আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের জন্য দেশে মহা ক্ষতি হয়ে যেতে পারে। আপনি আমরা তো সেদিন পরের দিন সকালে আমরা মাইলস্টোনে গিয়েছিলাম, আপনি দেখেছেন হাজার হাজার ছেলে, সবাই উত্তপ্ত, অথচ দেখেন একটা শুধুমাত্র এই মাইলস্টোন স্কুলের ওই রোল চেক করলেই জানা যেত যে কয়জন আসলে মিসিং, কয়জন আসলে আহত হয়েছেন, কয়জন মারা গেছেন, জাস্ট রোলটা চেক করলেন। এই যে 200 জন মিসিং, এটা তো আসে না। আপনি যদি জার্নালিজম করতেন, আপনি যদি সেই জার্নালিজম, আপনি তাহলে কি করতেন? আপনি মাইলস্টোনের অ্যাডমিনিস্ট্রেটরে ফোন দিতেন, হেডমাস্টারকে ফোন দিতেন, ওদের যদি কোনো পিআরও থাকে তাকে ফোন দিতেন, তাকে বলতেন যে ভাই কতজন মিসিং, আমাকে একটু সুনির্দিষ্ট টাইম দেন, কতজন হসপিটালে আছে, আপনাদের কাছে কোনো গার্জিয়ান এসছে কিনা যে মিসিং নিয়ে। গার্জিয়ানরা কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছে না যে আমার ছেলে মিসিং, একজন বা দুইজন কেউ, অথচ 1-2 জন ছোটখাটো ইউটিউবার এসে এমন করলেন পুরো শহর উত্তপ্ত হয়ে গেল। এই বিষয়টা আমার মনে হয় রেগুলেশন দরকার, এবং এই জায়গাটা আসলে এই মিডিয়া রিফর্ম কমিশনে আরও ডিটেল আসা উচিত ছিল, সোশ্যাল মিডিয়াকে আমরা কিভাবে করব। আর আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে একমত, আমাদের যে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে স্পিচ রিলেটেড যে ল, সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সে সবগুলো বাদ দেওয়া হয়েছে। এটা অনেক 70-80 বার কনসালটেশন করে এই লটা করা হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব আবার পড়েন, এখানে কোনো ল নাই যেটা জার্নালিস্টদের এগেনস্টে যায়, এটা জার্নালিস্ট বান্ধব ল। অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে তো আমাদের যারা শিশু আছে, মহিলা, নারী আছেন, যারা মাইনরিটি আছেন, তাদেরকে তো সেভ করতে হবে। সেই জন্য তাদের প্রোটেকশনের জন্য কিছু কিছু জিনিস আছে, হ্যাঁ, যাতে অনলাইন কেউ বুলিংয়ের শিকার না হন। তো আমি মনে করি যে ইউটিউবিং এর ক্ষেত্রে যারা ইভেন এই যে প্রতিদিন কিছু কিছু দেখবেন যে প্রতিদিন মিলিটারি নিয়ে সস্তা কথা বলেন, ভালো ভালো মানে নিজেদের ট্রেনিং আছে বলে তারা বলে জার্নালিজম করছেন, প্রতিদিন সস্তা কথা মিলিটারি নিয়ে বলছেন প্রত্যেকটা দিন, আপনি 30 মিনিটের এবং এর মধ্যে ভালো ভালো বড় বড় নাম করা, সোকল নাম করা, আমি সোকল নাম করাও আছে। পৃথিবীর কোন দেশে এগুলো দেয়? আপনি পাকিস্তানে যা করেন তো, ইন্ডিয়াতে যা করেন তো এই ধরনের ইউটিউব, বার্মায় যা করেন তো, এটা তো ন্যাশনাল সিকিউরিটির ইস্যু আপনার। এই লোকগুলো তো সমানে করতেছে, এবং এটার ভিতরে কোনো নাই, কোনো জার্নালিস্টিক কোনো মিনিমাম ইথিক্স নাই, মিনিমাম ইথিক্স নাই। এই যে মিলিটারি নিয়ে আপনি বারবার লিখছেন যে আমাদের নিরাপত্তা বাহিনী নিয়ে, এটা একটা বিষয় না। আপনি যদি কোনো হিউম্যান রাইটসের ইস্যু হয় অবশ্যই আপনি এটা হাইলাইট করবেন, সেটা যে ধরনের পাওয়ারফুল ফোর্সই হোক না কেন। কিন্তু আপনি সস্তা ইনস্টিগেশন, মানুষকে আপনি ভিউয়ার টানতে, যে না আপনার 5000 ভিউয়ার হয় আপনি 50,000 চাচ্ছেন, এইরকম একটা মুখরোচক দিয়ে দিলেন। এই জিনিসগুলো আপনি দেখেন, আমি সবাইকে অনুরোধ করব এগুলো দেখেন কি ধরনের ভিডিও হয় এখানে, এটা নিয়েও আমাদের ভাবতে হবে। আমি মনে করি সাংবাদিক সুরক্ষা আইনটা ভালো ছিল, আমরা আবারও এটা নিয়ে কনস্ট্রাকটিভলি এঙ্গেজ হতে পারি। এটা সত্যিকার অর্থে এটা আমাদের যে মিডিয়া রিফর্ম কমিশন যেই প্রস্তাবনা দিয়েছেন, এবং ওরা তো একটা ড্রাফটও করে দিয়েছেন, এটা খুবই ভালো। এবং ক্ষেত্রে যেহেতু আব্দুল্লাহ ভাই একটা ভালো পজিশনে আছেন, উনি ইনফর্মাল কিছু ডিসকাশন উনি নিজের উদ্যোগেই করতে পারেন, যেহেতু জার্নালিস্টদের সুরক্ষা, জার্নালিস্টদের ওয়েলফেয়ারটা ওনার একটা দেখভালের বিষয়। উনি এটা একটা খুব ভালো একটা, আমি বলবো যে
উদ্যোগ, এবং এই বিষয়ে আমরা মানে আমি মিডিয়া রিফর্ম কমিশনের অন্যান্য বিষয়ে আমার পছন্দ হলো না বলে আমি এইটাকে এঙ্গেজ হব না তা না, আমরা এঙ্গেজ হই, এটা সবার জন্য মঙ্গলের বিষয়। আপনারা একটু পড়ে দেখবেন, এখানেও আছে, এটা ভালো একটা উদ্যোগ। এই জায়গাটায় আমাদের সবারই আরও যদি মনে হয় যে না এটাতে আরও বেটার করা যায়, ওকে লেটস ডু ইট। আর একটা বিষয়, মিডিয়া ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা রায়টের, যারা পুলিশ স্ট্রিট প্রোটেস্ট করেন, তাদের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে এই জুলাই আগস্টের যে গত বছর জুলাই আগস্টের আন্দোলনের সময় যে 6 জন জার্নালিস্ট মারা গেলেন এবং শশ জার্নালিস্ট আহত হলেন, এই থেকে আমাদের মিডিয়া ওনাররা এখান থেকে শিক্ষা নেবেন, তারা শিক্ষা নেন নাই। আমাদের এই আইনে আমি প্রস্তাব করছি এমন একটা ক্লজ থাকতে হবে যে যদি কোনো সাংবাদিক কর্মক্ষেত্রে যে উইদাউট সেফটি ইকুইপমেন্ট ছাড়া তাকে পাঠালে এবং সে যদি ওইখানে মারা যান, ওইটার জন্য যে ওনার তার এগেনস্টে মানে কেস করার একটা বিধান থাকতে হবে। আপনি জার্নালিজম করাবেন তাকে একটা বড় প্রোটেস্টে আপনি পাঠায় দিলেন, কোনো ভেস্ট নাই, এখানে কোনো সেফটি হেলমেট নাই, কোনো সেফটি গগলস নাই, কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই, আপনি তাকে দিয়ে পাঠায় দিয়ে আপনি বললেন তারপরে সে মারা গেল এইটা ক্রস ফায়ারে পড়ে এদের মধ্যে, তো এটার দায়িত্ব তো আপনারও। তো আপনি ওনার হিসাবে, মালিক হিসাবে আপনি একটা টিভি স্টেশন চালাচ্ছেন, তা দিয়ে আপনি আপনার বিজনেসে প্রভূত উন্নত করছেন, আর আমার জার্নালিস্ট ভাইটার আপনি একটা ভেস্ট আপনি 3000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, আপনি এটা কিনতে পারেন না। সবার জন্য তো আর কিনতে লাগবে না। একটা সাংবাদিক, একটা পত্রিকায় যদি ধরেন 30 জন সাংবাদিক থাকে, তার 5 জন না হয় ইয়েতে যায়, ফটোগ্রাফার বলেন আর টিভি বলেন বা ইয়েতে, কয়জন যায়? 10 জন যায় না হয়। তার জন্য আপনার সেফটি ইকুইপমেন্ট থাকতে হবে। আর যদি সেফটি ইকুইপমেন্ট ছাড়া কোনো সাংবাদিক যান, তার যত রকমের আহত নিহত হওয়ার লায়াবিলিটি মালিকদের, মালিকরা এটার এবং এমন একটা এই সাংবাদিক সুরক্ষা আইনের মধ্যে একটা ক্লজ থাকতে হবে যে সাংবাদিকের এই সমস্ত ক্ষেত্রে যেই সাংবাদিক মারা গেলেন সেই সাংবাদিকের ফ্যামিলি ওই মালিককে কেস করতে পারবেন, ক্ষতিপূরণ দাবি করে বড় রকমের কেস করতে পারবেন। আমার আর বেশি কিছু নেই। অনেকে মব নিয়ে বলেন, আমি আবারও বলবো যে যেগুলো লেজিটিমেট প্রোটেস্ট সেগুলোকে প্রোটেস্টই বলা উচিত, আর যেগুলো মব, যেটা আসলেই মবকে মবই বলেন। কিন্তু যদি প্রোটেস্ট হয়, প্রোটেস্টকে যদি আপনি মব বলতে জানেন, তাহলে যারা জেনুইন একটা কারণে আপনি প্রোটেস্ট করলো, তার প্রোটেস্ট করার অধিকারটাই আপনি কেড়ে নিতে চাচ্ছেন। এটা একটা খুবই মানে ইদানিং আমরা দেখছি অনেকে এই ধরনের আলাপগুলো তুলছেন। হ্যাঁ, খুব বড় রকমের যে কোনো প্রোটেস্টকেই আপনি ওই মব বলে তাকে আসলে প্রোটেস্ট করার অধিকারটা আপনি কেড়ে নিতে চাচ্ছেন। সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। এটা খুবই একটা ভাইটাল জিনিস। আপনি যে প্রোটেস্ট করতে পারেন সেটাকে অনেকে চাচ্ছে না এই প্রোটেস্ট করার এবং এই যে লোকগুলো এই আলাপগুলো তুলছে, তারা কিন্তু গত 15 বছরে যত মব হয়েছিল একটা শব্দও বলেনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এর বেশি আর কিছু বলবো না। আপনারা আমাকে রেখেছিলেন, আমি খুব অনার ফিল করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।